আমরা কি আসলেই প্রোডাক্টিভ নাকি শুধু ব্যস্ত? আমরা তো এমন একটা কালচারে থাকি, তাই না, যেখানে সব সময় ব্যস্ত থাকা মানেই যেন বিরাট সাফল্য। কিন্তু প্রশ্ন হলো, এই যে সারাক্ষণ ব্যস্ত থাকা, এটা কি আমাদের সত্যিই এগিয়ে নিয়ে যাচ্ছে, নাকি আমরা শুধু একই জায়গায় ঘুরপাক খাচ্ছি? তো এই সমস্যার সমাধান নিয়েই আজকে আমরা কথা বলবো। আর আমাদের আলোচনার কেন্দ্রে আছে ক্রিয়েটিভিটি স্ট্র্যাটেজিস্ট নাটালি নিক্সনের দারুণ একটা বই, মুভ, থিঙ্ক, রেস্ট। এই বইটা প্রোডাক্টিভিটি নিয়ে আমাদের পুরনো সব ধারণাকে একেবারে নাড়িয়ে দেয় আর শেখায় সময়ের সাথে আমাদের সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত। তাহলে চলুন দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে আমরা বুঝব আধুনিক প্রোডাক্টিভিটির ফাঁদটা আসলে কি। এরপর আমরা একটা নতুন হিউম্যান অপারেটিং সিস্টেমের কথা জানব। আর তারপর মুভ, থিঙ্ক এবং রেস্ট, এই তিনটা আইডিয়াকে একটু ভেঙে দেখব। আর সবশেষে দেখব কিভাবে এই সব কিছু মিলিয়ে একটা দারুণ ছন্দ তৈরি করা যায়। তো প্রথমেই আসা যাক আমাদের প্রথম পয়েন্টে, আধুনিক প্রোডাক্টিভিটির ফাঁদ। মানে আমাদের এখনকার অ্যাপ্রোচটা কেন আর ঠিকঠাক কাজ করছে না। দেখুন, প্রোডাক্টিভিটি নিয়ে আমাদের যে ধারণা সেটা কিন্তু বেশ পুরনো, মানে সেই শিল্প বিপ্লবের সময়কার। তখন ফোকাসটা কি ছিল? মেশিনের মতো কাজ করা, কত দ্রুত, কত বেশি। কিন্তু আজকের দুনিয়াটা তো আর সেরকম নেই, তাই না? এখন তো ক্রিয়েটিভিটি আর ডিপ থিঙ্কিংয়ের যুগ। আর এই যুগে এসে ওই পুরনো মডেলটা একদমই অচল হয়ে গেছে। আর এই অচল মডেলটা ফলো করার ফল সে তো আমরা দেখতেই পাচ্ছি। ডেটা বলছে প্রায় ৫৪% কর্মী মনে করেন তারা মারাত্মক কাজের চাপে আছেন, আর ৩৯% তো একেবারে ক্লান্ত। মানে এই যে সারাক্ষণ ব্যস্ত থাকার একটা কালচার, এটা আমাদের ভেতর থেকে শেষ করে দিচ্ছে, যাকে আমরা বলি বার্নআউট। তাহলে এর থেকে বের হওয়ার উপায়টা কি? এখানেই আসছে আমাদের দ্বিতীয় আলোচনা, একটা নতুন হিউম্যান অপারেটিং সিস্টেমের আইডিয়া। চলুন ন্যাটালি নিক্সনের কাল্টিভেশন মডেলের সাথে পরিচিত হওয়া যাক। ব্যাপারটা বুঝতে এই তুলনাটা খুব সাহায্য করবে। দেখুন, একদিকে আছে পুরনো ইন্ডাস্ট্রিয়াল মডেল, যার ফোকাস শুধু স্পিড, ভলিউম আর ব্যস্ততা। আর অন্যদিকে আছে নিক্সনের কাল্টিভেশন মডেল, মানে চাষাবাদের মডেল। এখানে জোর দেওয়া হয় গ্রোথ, ইন্টেনশন আর ওয়েলবিংয়ের ওপর। ব্যাপারটা ঠিক একটা বাগান করার মতো, যেখানে তাড়াহুড়ো করে ফলন নয়, বরং গাছের যত্ন নিয়ে বেড়ে ওঠাটাই আসল। আর এই নতুন কাল্টিভেশন মডেলটাকে চালায় যে ইঞ্জিনটা, সেটাই হলো MTR ফ্রেমওয়ার্ক, মানে মুভ, থিঙ্ক এবং রেস্ট। ন্যাটালি নিক্সন বলছেন এটাই হলো আমাদের এই ইম্যাজিনেশন এরা বা কল্পনার যুগের জন্য নতুন হিউম্যান অপারেটিং সিস্টেম, যেটা আমাদের রোবটের মতো নয়, বরং একজন পরিপূর্ণ মানুষ হিসেবে বেড়ে উঠতে সাহায্য করে। তাহলে চলুন এই সিস্টেমের প্রথম অংশে ঢোকা যাক, মুভ বা নড়াচড়া, ক্রিয়েটিভিটির আসল ফুয়েল। সোজা কথায়, শরীর যখন চলে তখন মাথাও খোলে। এখন মুভ বলতেই কিন্তু ঘন্টার পর ঘন্টা জিমে কাটানোর কথা বলা হচ্ছে না, একদমই না। আসল আইডিয়াটা হলো শরীরের পজিশনে ছোট্ট একটা চেঞ্জ এনে মনের মধ্যে একটা বড় পরিবর্তন ঘটানো। যেমন ধরুন, ছোট্ট করে একটু হেঁটে আসা বা চেয়ারে বসেই একটু আড়মোড়া ভাঙা। এমনকি দুটো কলের মাঝে প্রিয় গানের সাথে একটু মাথা দোলানোও হতে পারে। এই কোটেশনটা দেখুন, পুরো ব্যাপারটা এক লাইনে চলে আসে। নড়াচড়া হলো প্রবলেম সলভিং, পার্সপেক্টিভ বদলানো আর টিমের সাথে এঙ্গেজমেন্ট বাড়ানোর একটা টুল। তার মানে কি দাঁড়ালো? মুভমেন্ট কিন্তু কাজ থেকে ব্রেক নেয়া না, বরং এটা কাজেরই একটা স্ট্র্যাটেজিক অংশ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এটা আমাদের প্রতিদিনের রুটিনে যোগ করা কিন্তু খুবই সহজ। যেমন বসে না থেকে ওয়াকিং মিটিং করা, লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করা, বা প্রতি ঘন্টায় ছোট্ট একটা স্ট্রেচিং ব্রেক। যেমন তো রিসার্চ বলছে, হাঁটার মতো একটা সাধারণ কাজও আমাদের ক্রিয়েটিভ থিঙ্কিং প্রায় 60% বাড়িয়ে দিতে পারে। ভাবা যায়, এই ছোট ছোট অভ্যাসগুলোই কিন্তু আসলে বড় ডিফারেন্স তৈরি করে। ওকে, মুভের পর এবার আসা যাক সিস্টেমের বাকি দুটো অংশে, থিঙ্ক এবং রেস্ট, মানে চিন্তা আর বিশ্রাম। আর এই দুটোই হলো স্ট্র্যাটেজিক পজ বা ইচ্ছাকৃতভাবে থামা। গভীরভাবে চিন্তা করার জন্য, মানে ডিপ থিঙ্কিংয়ের জন্য আসলে কি দরকার? একটু সাইলেন্স, একটু স্পেস। কিন্তু আমাদের এখনকার ওয়ার্ক কালচারটা দেখুন, ব্যাক টু ব্যাক মিটিং, সারাক্ষণ ইমেল, নোটিফিকেশন, এই সবের চাপে ওই নীরব মুহূর্তটাই তো হারিয়ে গেছে। অথচ সব সেরা আইডিয়াগুলো কিন্তু ওই ইচ্ছাকৃত নিস্তব্ধতাতেই আসে। একটা দারুণ উদাহরণ দিই, টমাস এডিসনের গল্প। উনি কি করতেন জানেন?
হাতে একটা স্টিলের বল নিয়ে চেয়ারে বসে একটু ঝিমিয়ে নিতেন। যেই উনি ঘুম আর জাগরণের মাঝখানের একটা অবস্থায় চলে যেতেন, যেটাকে বলে হিপনাগজিক স্টেট, তখনই হাত থেকে বলটা পড়ে যেত আর উনি জেগে উঠতেন। আর ঠিক ওই মুহূর্তেই মাথায় যেসব দারুণ আইডিয়া আসতো সেগুলো সাথে সাথে লিখে ফেলতেন। কি দারুণ একটা টেকনিক! এবার আসছি রেস্ট বা বিশ্রামের কথায়। বিশ্রাম নিয়ে আমাদের সবার মনেই একটা ভুল ধারণা গেঁথে আছে, তাই না? যে বিশ্রাম মানেই কাজ না করা, একটা অলসতা, সময় নষ্ট, আর এই ভাবতে গিয়েই আমাদের মধ্যে একটা গিল্ট কাজ করে। কিন্তু এই এমটিআর মডেল বলছে বিশ্রাম কোনো লাক্সারি নয়, এটা একটা স্ট্র্যাটেজি। এখানে রেস্ট মানে হলো একটা অ্যাক্টিভ, রিস্টোরেটিভ প্র্যাকটিস। ব্যাপারটা অনেকটা রাস্তার স্ট্র্যাটেজিক স্পিড বাম্পের মতো, যেটা আমাদের মন আর শরীরকে রিকভার করতে সাহায্য করে আর নতুন কিছু করার জন্য তৈরি করে তোলে। বেশ, আমরা মুভ, থিঙ্ক আর রেস্ট তিনটেই বুঝলাম। এবার আমাদের শেষ পর্বে আসা যাক। কিভাবে এসব মিলিয়ে একটা টেকসই এমটিআর রিদম বা ছন্দ তৈরি করা যায়। এখানে একটা কথা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। এমটিআর কোনো ফিক্সড রুল বা ফর্মুলা নয়। মানে এমনটা নয় যে আপনাকে প্রথমে মুভ, তারপর থিঙ্ক, তারপর রেস্ট, এভাবেই চলতে হবে। একদমই না। এটা একটা সাইক্লিক্যাল, ফ্লেক্সিবল রিদম, যেটা সবাই নিজের প্রয়োজন, এনার্জি লেভেল আর কাজের ধরন অনুযায়ী পার্সোনালাইজ করতে পারে। ব্যাপারটা হলো এই তিনটে এলিমেন্টের মধ্যে টগল করে নিজের ফ্লো স্টেটটা খুঁজে বের করা। হয়তো কোনোদিন আপনার ক্রিয়েটিভিটি আসবে একটু হাঁটাচলা থেকে, আবার অন্য কোনো দিন হয়তো গভীর চিন্তা বা একটা ভালো বিশ্রাম থেকে নতুন এনার্জি পাবেন। আসল কথা হলো নিজের জন্য কোনটা কাজ করছে সেই টেকসই ছন্দটা খুঁজে বের করা। আর জানেন, এআই এর এই যুগে এই নতুন অপারেটিং সিস্টেমটা কিন্তু আরও বেশি জরুরি হয়ে পড়েছে। কারণটা খুব সহজ। টেকনোলজি যখন আমাদের হয়ে রিপিটেটিভ কাজগুলো করে দিচ্ছে, তখন আমাদের ফোকাস করার জায়গা কোনটা? আমাদের ইউনিক হিউম্যান কোয়ালিটিগুলো, মানে ইমাজিনেশন, ক্রিয়েটিভিটি, কানেকশন। এগুলোই আমাদের সবচেয়ে বড় অ্যাডভান্টেজ। আর এমটিআর ঠিক এই শক্তিগুলোকেই জাগিয়ে তোলে। তাহলে দিন শেষে প্রশ্নটা আর এটা থাকছে না যে আজ কতটা প্রডিউস করা গেল, বরং প্রশ্নটা হওয়া উচিত আজ কি কাল্টিভেট করা গেল। সেটা হতে পারে একটা নতুন আইডিয়া, একটা ভালো সম্পর্ক বা নিজের মনের একটু শান্তি। তাহলে আজ কি চাষ করা যায়?